আজ আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর দর্শন তার তৃতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমি তিনখানা পর্ব দিয়ে এসেছি, আশা করছি উপকৃত হয়েছ। আর যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। আজকে আমি তৃতীয় পর্বে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণ বিরোধ চতুষ্কোণের সঙ্গে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ এবং তার সঙ্গে বুলীয় চতুষ্কোণের পার্থক্য। তোমরা বিভিন্ন বইয়ে দেখবে যে সাধারণ বিরোধ চতুষ্কোণ আর তার সঙ্গে সঙ্গে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে পার্থক্য দেওয়া থাকে, কিন্তু কখনোই বুলীয় চতুষ্কোণের পার্থক্যটা ঠিক তোমাদের সিলেবাসে দেওয়া হয় না। কিন্তু কখনো হয়তো বা ম্যারিট টেস্টের জন্য কোশ্চেনটা করা হয়ে থাকতে পারে। সে কারণে আমি সেই সমস্ত ভয় এবং ভীতির জায়গাগুলোকে কভার করার চেষ্টা করছি যাতে তোমাদের কখনোই কোনো বিপদে না করতে হয়। কারণ এটা বলে রাখা ভালো যে যুক্তিবিদ্যা অর্থাৎ যে 12 এর দর্শন আছে তোমাদের, সেটা যথেষ্টই সহজ যদি সহজভাবে নিতে পারো, আর না হলে যথেষ্টই কঠিন। তুমি আশা করো তোমরা প্রত্যেককে সহজভাবে নিবে। আর সহজভাবে নিতে গেলে অবশ্যই ক্লাসগুলিকে ক্রমিক পর্যায়ে লক্ষ্য করতে হবে এবং তোমাদেরকেও ক্রমিক পর্যায়ে জিনিসগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, না হলে নাম্বার সেরকম আসবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমার হায়ার সেকেন্ডারি কোর্সে সবথেকে যদি বেশি কোনো নাম্বার বিষয় পেয়ে থাকো তা সেটা হচ্ছে এই উচ্চ মাধ্যমিক দর্শনে সবথেকে বেশি নাম্বার পেয়ে তুমি তোমার টোটাল এগ্রি গ্রেডকে অনেক আগে নিয়ে যেতে পারো। তো অবশ্যই চেষ্টা করবে দর্শনটাকে গুরুত্ব সহকারে দেখা। তাহলে আমি এটা বলতে চাইছিলাম যে সাধারণ বিরোধ চতুষ্কোণের সঙ্গে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ এবং তার সঙ্গে যে বুলীয় চতুষ্কোণ, দেখো তিনটেই পাশাপাশি দেওয়া হয়েছে। আমি এখানে বলে নিচ্ছি, দেখো সাধারণ বিরোধ চতুষ্কোণে এ ই আই ও এখানে চারটে বিরোধ আছে। দেখো এ এর সঙ্গে ই বিপরীত বিরোধিতা, আই এর সঙ্গে ও অধীন বিপরীত বিরোধিতা। এদিকে তাকাও ই এর সঙ্গে ও অসম বিরোধিতা, আবার এদিকে আছে দেখো এ এর সঙ্গে আই অসম বিরোধিতা। আবার দেখো এ থেকে ও বিরুদ্ধ বিরোধিতা এবং ই থেকে আই বিরুদ্ধ বিরোধিতা। এবার এসো অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ। দেখো এখানে আমি চারটে বিরোধিতার কথা বললাম, কিন্তু অ্যারিস্টটল বলছে মাত্র দুটি বিরোধিতার কথা। তিনি কি বললেন যে এ ও, দেখো এখানে এ ই আই ও করা হয়েছে, উনি সিম্বলাইজ করেছেন একদম উল্টো ভাবে। উনি বলেছেন এ ও আই আর ই। উনি লিখেছেন সদর্থক বচনগুলিকে এক সাইডে আর নগর্থক বচনগুলিকে এক সাইডে। লক্ষ্য করো এ আর ও এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। ঠিক একই ভাবে দেখো বিরুদ্ধটাকে নিচে রেখেছেন উনি আই আর ই এর মধ্যে। দেখো এই চতুষ্কোণের মধ্যে একটি কর্ণের মাধ্যমে এ থেকে ই যুক্ত করা হয়েছে এবং সেখানে রাখা হয়েছে বিপরীত বিরোধিতা। উনি বলতে চেয়েছেন যে বিরোধিতা মাত্র দুটি এবং তিনার মতে অর্থাৎ অ্যারিস্টটলের মতে সবথেকে মৌলিক বিরোধিতাটি হলো বিপরীত বিরোধিতা, কিন্তু দেখো এখানে সেটা বলা হচ্ছে না। তাই উনি এ আর ও এর মধ্যে বিরুদ্ধ স্বীকার করলেন, আই আর ই এর মধ্যে বিরুদ্ধ স্বীকার করলেন এবং এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধী তা স্বীকার করলেন। চলে এসে এবার বুলীয় চতুষ্কোণ, সেটাই বলা হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে বুলীয় চতুষ্কোণ। দেখো এখানে কোনো স্কয়ার করা হয়নি, শুধুমাত্র দুটি সরলরেখা করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বুলীয় ভাষ্য এ ই আই ও চারটে বচন দেওয়া হয়েছে। এ বচনের বুলীয় ভাষ্য বুল দিয়েছেন এসপি বার ইজিক্যাল টু 0। ই বচনের বুলীয় ভাষ্য দিয়েছেন এসপি ইজিক্যাল টু 0। আই বচনের বুলীয় ভাষ্য দিয়েছেন দেখো এসপি নট ইজিক্যাল টু 0 এবং ও বচনের বুলীয় ভাষ্য দিয়েছেন এসপি বার নট ইজিক্যাল টু 0। এবং দেখো প্রত্যেকটাকে তিনি কি করলেন সবগুলো ভেন চিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। যেটা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বিরুদ্ধ, অর্থাৎ উনি শুধুমাত্র একটিকেই স্বীকার করছেন। দেখো বিরুদ্ধ বিরোধিতা স্বীকার করছেন এ থেকে ও আর ই থেকে আই। এবার আমি তোমাদেরকে পাশাপাশি পাঠ্যগুলো উপস্থাপন করছি, তাহলে বুঝতে পারবে যে আসলে এই তিনটে বিরোধিতা কেন স্বীকার করা হচ্ছে এবং এদের মধ্যে পার্থক্যটা কি আছে। একে দেখো
সাধারণ বৃহৎ চতুষ্কোণে কয়টি বৃহৎ শাখা করা হয়েছে? 4টি। তারপরে দেখো একইভাবে আইসোটোপ বৃহৎ চতুষ্কোণ, সেখানে কয়টি বৃহৎ শাখা করা হয়েছে? সেখানে বৃহৎ শাখা করা হয়েছে মাত্র 2টি। আবার চলে এসো বুলীয় চতুষ্কোণ, সেখানে কয়টি বৃহৎ শাখা করা হয়েছে? সেখানে শাখা রয়েছে মাত্র 1টি। তাহলে প্রথম পার্থক্য কি পেলাম? সাধারণ বৃহৎ চতুষ্কোণে 4টি বৃহৎ শাখা করা হয়েছে, আইসোটোপ বৃহৎ চতুষ্কোণে 2টি শাখা করা হয়েছে এবং বুলীয় চতুষ্কোণে মাত্র 1টি বৃহৎ শাখা করা হয়েছে। আবার আমি দ্বিতীয় পার্থক্য আসছি। দেখো সাধারণ বৃহৎ চতুষ্কোণে মূল বৃহৎ শাখা করা হয়েছে বিরুদ্ধ বৃহৎ। তাই দেখো বিরুদ্ধ বৃহৎকে কোয়ার্ডের মাধ্যমে দুই দিক থেকে দেখানো হয়েছে এ ও আর ই আই। সেম জিনিসকে আমি নিয়ে এসে ফেলছি কোথায়? আইসোটোপ চতুষ্কোণে। সেখানে দেখো অ্যারিস্টটল ঠিক স্বীকার করলেন না, উনি স্বীকার করলেন 2টি বৃহৎ আর তার মধ্যে মৌলিক বৃহৎ হচ্ছে বিপরীত বৃহৎ। তাই উনি তিনার চতুষ্কোণে দেখো মৌলিক বৃহৎকে একটি সবথেকে বড় সরলরেখা দ্বারা এ থেকে ই পর্যন্ত টানলেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে তিনার বৃহৎ চতুষ্কোণে সবথেকে প্রখরতম বা মৌলিক বৃহৎটি হলো বিপরীত বৃহৎ। এবার এসো এখানে দেখো, এখানে স্কয়ার করা নেই, এখানে মাত্র দেখো একটা বিরুদ্ধ বৃহৎ, এটা অর্থাৎ এ থেকে ও ই থেকে আই বিরুদ্ধ বৃহৎ। অর্থাৎ ইনি শুধু বললেন যে বৃহৎ একটি, 2ও নয়, 3ও নয়, এমনকি 4ও নয়। তাহলে কোনটি? উনি বললেন শুধুমাত্র বৃহৎটা হচ্ছে বিরুদ্ধ বৃহৎ। তাহলে আমি বোঝাতে পারলাম যে এই 3টি বৃহৎকে কেন আমি পাশাপাশি রেখেছি এবং কেনই বা তা আলোচনা করার প্রয়োজন আছে। তার কারণ হলো যে তিনজন যে ব্যক্তি অর্থাৎ সাধারণ বৃহৎ চতুষ্কোণ, সেখানে তাদের মত ভিন্ন। অ্যারিস্টটল তিনি তিনার মতো করে ভিন্ন মত পোষণ করেছেন। আধুনিক যুক্তিবাদী বোল, জর্জ বোল, তিনিও তিনার মতো করে চতুষ্কোণকে স্বীকার করেছেন। এবং আমরা পাশাপাশি দেখলাম যে 3টে চতুষ্কোণে ঠিক 3 ভাবে যে পার্থক্যগুলো করা হয়েছে তারা কিন্তু কেউই পাশাপাশি নয়, প্রত্যেকের থেকেই প্রত্যেককে যথেষ্টই পার্থক্য সম্পূর্ণ অর্থাৎ বিরোধ সম্পূর্ণ। তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে সাধারণের সঙ্গে অ্যারিস্টটলের বৃহৎ চতুষ্কোণের কি পার্থক্য রয়েছে এবং তার সঙ্গে বুলীয় চতুষ্কোণের মধ্যে বা কি পার্থক্য রয়েছে। তোমরা যদি আমার ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করে থাকো এবং বোর্ডের লেখাগুলোকে ভালোভাবে দেখে থাকো, আমি আশা করব যে তোমরা এই পার্থক্যটিকে দ্বিতীয়বার আর পড়তে হবে না। তার কারণ গুরুত্বপূর্ণভাবে যদি করে থাকো এবং ছবিগুলো যদি তোমার চোখের মধ্যে ঠিকভাবে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা জিনিসটিকে যে কোনো সময়ে নিজে অ্যাপ্লাই করতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ক্লাসগুলিকে উপভোগ করার জন্য।